একজন সাধারণ সৈনিক সেখান থেকে সোজা সম্রাট, মানে এই বিষয়টা সত্যি অবাক করার মতো। আজ আমরা নেপোলিয়ন বোনাপার্টের জীবন নিয়েই আলোচনা করব, কিন্তু একটু অন্যভাবে, আমাদের হাতে থাকা কিছু নির্দিষ্ট তথ্য, কিছু সূত্র ধরে এগোব। হ্যাঁ, মানে শুধু ঘটনাগুলো পরপর বলা নয়, বরং একটু গভীরে যাওয়া। ঠিক কি কি বিষয় তাকে অমন উঁচুতে নিয়ে গেল, আর কোথায়, মানে কোন জায়গায় তার হিসেবে গড়বড় হলো। ঠিক। তার ওই যে সামরিক প্রতিভা বা ধরুন রাজনীতিক বুদ্ধি, আবার শেষের দিকে পতনের কারণগুলো সব মিলিয়ে দেখলে তবেই না ছবিটা পুরো হয়। তাহলে একদম শুরু থেকেই ধরা যাক। কর্সিকা জন্ম, তাই তো? হ্যাঁ, 1759 সাল, কর্সিকা। সাধারণ পরিবার, মানে আভিজাত্য বা ওইসব কিছু ছিল না। কিচ্ছু না। কিন্তু মাত্র 9 বছর বয়সেই তাকে মিলিটারি স্কুলে পাঠিয়ে দেওয়া হলো। এটাকে সেই সময়ের জন্য একটু অন্যরকম না? মানে তার মধ্যে কি শুরু থেকেই ওরকম কিছু দেখা যাচ্ছিল? এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু। এত কম বয়সে বাড়ি ছেড়ে মানে সামরিক শিক্ষার জন্য চলে যাওয়া, এটা যেমন তার পরিবারের উচ্চাকাঙ্ক্ষা দেখায়, তেমনি হয়তো তার নিজের মধ্যেও কিছু সম্ভাবনা দেখা গিয়েছিল। এরপর দেখুন 1785 সাল, মাত্র 16 বছর বয়স, তখন তিনি ফরাসি সেনাবাহিনীতে যোগ দিলেন। আর সময়টাও দেখুন, ফ্রান্সে তখন বিপ্লবের রাজ, মানে পুরনো শখ ভেঙে পড়ছে। ঠিক তাই। এই যে একটা টালমাটাল অবস্থা, এটাই কিন্তু নেপোলিয়নের মতো যারা প্রতিভাবান তাদের জন্য একটা সুযোগও তৈরি করে দিয়েছিল বলতে পারেন। আর সেই সুযোগটা তিনি দারুণভাবে নিয়েছেন, বিশেষ করে ওই যে 1796 সালের ইটালি অভিযান। হ্যাঁ হ্যাঁ। মাত্র ২৬ বছর বয়সে কমান্ডার, আর একের পর এক সাফল্য। তাকে তো তখন হিরো অফ ফ্রান্স বলা হচ্ছিল। একদম। ফ্রান্সের ক্ষমতার একদম শীর্ষে পৌঁছানোর রাস্তাটাও খুলে দিয়েছিল এই বিজয়গুলো। আর সেই রাস্তা ধরেই তো 1799 সালের ওই ঘটনাটা। হ্যাঁ, অভ্যুত্থান। নিজেকে ফার্স্ট কনসুল হিসেবে প্রতিষ্ঠা করলেন। এই উত্থানটা কিন্তু বেশ মানে নাটকীয়। ভীষণ নাটকীয়। ফ্রান্স তখন রাজনৈতিকভাবে খুবই অস্থিরশীল, বুঝলেন। নেপোলিয়ন ঠিক সেই সুযোগটাই নিয়েছিলেন। ও আচ্ছা। কিন্তু এই সাফল্য কি শুধু তার নিজের কৌশলের জোরে, নাকি ধরুন প্রতিপক্ষের কোনো দুর্বলতা বা অন্য কিছুও কাজ করেছিল? দেখুন, দুটো বিষয়ই ছিল। তার কৌশলগত চিন্তা, মানে ট্যাকটিক্স, সেটা তো অসাধারণ ছিলই। খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন, একদম অন্যরকম পথে ভাবতে পারতেন। আর সৈন্যদের যেভাবে উনি মোটিভেট করতেন, মানে উজ্জীবিত করতেন, সেটা ছিল অবিশ্বাস্য। কখন অ্যাটাক করতে হবে, কখন একটু পিছিয়ে আসতে হবে, এই বোঝাপড়াটা ছিল দারুণ। আর শুধু কৌশল নয়, সৈন্যদের মন জয় করার একটা অসাধারণ ক্ষমতা ছিল তার। এই যে সাধারণ সৈনিকদের সাথে মেশা, তাদের নাম ধরে ডাকা, এই কানেকশনটাই তাকে হিরো অফ ফ্রান্স বানিয়েছিল। আচ্ছা। এরপর তো 1804 সাল, নিজেকে সম্রাট ঘোষণা করলেন। এটা ছিল তার ক্ষমতার একেবারে চূড়া। আর তারপর শুরু হলো ইউরোপ জয়ের পালা। অস্ট্রিয়া, প্রুশিয়া, স্পেন, ইটালি, একের পর এক দেশ। হ্যাঁ, তার দখলে আসছিল। কিন্তু শুধু রাজ্য জয় নয়, তিনি কিন্তু একটা বিরাট কাজ করেছিলেন। ওই যে নেপোলিয়নিক কোড, একটা যুগান্তকারী আইন সংহিতা চালু করলেন তিনি। হ্যাঁ, এই নেপোলিয়নিক কোডের কথা তো আমরা প্রায়ই শুনি। ঠিক কি ছিল এর মূল ব্যাপারটা, যা আজও এত গুরুত্বপূর্ণ কেন? সংক্ষেপে যদি বলি, এই কোডটা আইনের চোখে সব নাগরিককে সমান বলেছিল। ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তির অধিকার, এই বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়েছিল। মানে সেই সময়ের তুলনায় খুবই আধুনিক। অত্যন্ত আধুনিক। আর দেখুন, বহু দেশের যে আজকের দিনের আইন ব্যবস্থা, তার ভিত্তি কিন্তু এই কোডটাই তৈরি করে দিয়েছে। এটা শুধু কিছু আইন কানুন ছিল না, এটা ছিল ফরাসি বিপ্লবের যে কিছু মূল আদর্শ, সেগুলোকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা। এত সাফল্য, এত ক্ষমতা, কিন্তু ইতিহাসের নিয়ম বোধহয় এটাই, মানে এত দ্রুত উত্থানের পরই পতনের বীজটাও কোথাও রোপণ হচ্ছিল। ঠিক। 1812 সালের ওই রাশিয়া অভিযান, এটাকেই তো তার সবচেয়ে বড় ভুল বলা হয়, তাই না? হ্যাঁ, ওটাই আসলে পতনের শুরু বলা যেতে পারে। তার ওই যে বিশাল গ্র্যান্ড আর্মি ছিল, মানে বিভিন্ন ইউরোপীয় জাতিদের নিয়ে গড়া বিশাল এক সেনাবাহিনী, সেটা রাশিয়ার ওই ভয়ঙ্কর শীত, দূরত্ব আর তাদের গেরিলা যুদ্ধের মুখে পড়ে প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। ভাবা যায়। এই যে মারাত্মক ক্ষতিটা হলো, এটা তার ওই অপরাজেয় যে ইমেজটা ছিল, তাতে একটা বিরাট ধাক্কা দিল। আর এর ফলেই তো 1814 সালে তাকে ক্ষমতা ছাড়তে হলো এবং এলবা দ্বীপে নির্বাসন। ঠিক তাই। তাকে ক্ষমতাচ্যুত করা হলো এবং এলবা দ্বীপে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু নেপোলিয়নের গল্প তো এখানেই শেষ হওয়ার নয়। তার চরিত্রের একটা অদ্ভুত দিক ছিল তার ওই জেদ, মানে অদম্য ইচ্ছা শক্তি। তিনি তো এলবা থেকে পালিয়ে এলেন। হ্যাঁ, পালিয়ে এলেন। সেই বিখ্যাত দ্য 100 ডেজ, মানে 100 দিনের কাহিনী,
1815 সালে তিনি আবার ফ্রান্সে ফিরে এলেন। অবিশ্বাস্যভাবে ক্ষমতাও দখল করলেন। ভাবা যায় এটা তার ব্যক্তিত্ব আর তখনকার জনপ্রিয়তার একটা অসাধারণ প্রমাণ কিন্তু। সত্যিই তাই। কিন্তু এই ফেরাটা ছিল খুব অল্প সময়ের জন্য। ইউরোপের বাকি শক্তিগুলো এবার আরও জোটবদ্ধ হয়ে গেল, আরও দ্রুত। 1815 সালেই ওয়াটারলুর যুদ্ধ। সেখানেই তার চূড়ান্ত পরাজয় ঘটল। ফাইনাল ডিফিট। একদম। এরপর তাকে পাঠানো হলো আটলান্টিক মহাসাগরের ওই অনেক দূরের দ্বীপ সেন্ট হেলেনাতে, যেখান থেকে ফেরা আর সম্ভব ছিল না। সেখানেই তার শেষ জীবনটা কাটে। হ্যাঁ, ওখানেই 1821 সালে তার মৃত্যু হয়। এই পুরো আলোচনা থেকে যে মূল বিষয়টা উঠে আসে তা হল একজন ব্যক্তি তার যোগ্যতা আর সময়ের যে চাহিদা, এই দুটোকে মিলিয়ে কিভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। ঠিক। এটা যেন উচ্চাকাঙ্ক্ষা, মেধা, সুযোগের ব্যবহার আর ভাগ্যের সবকিছুর একটা জটিল মিশ্রণ। তিনি দেখালেন যে সাধারণ অবস্থা থেকেও কোথায় পৌঁছানো যায়। তবে এটাও খুব স্পষ্ট যে ক্ষমতার একেবারে শীর্ষে থেকেও অতিরিক্ত আত্মবিশ্বাস বা হয়তো একটা ভুল কৌশল, যেমন রাশিয়া অভিযান, কিভাবে সব কিছু শেষ করে দিতে পারে। ক্ষমতা পাওয়া এক জিনিস, আর সেটা ধরে রাখা কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জ। সত্যি, নেপোলিয়নের জীবনটা আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করে। মানে ব্যক্তিগত প্রতিভা আর ইতিহাসের একটা বিশেষ মুহূর্ত, এই দুটো মিলে কিভাবে অসম্ভবকে সম্ভব করে তোলে। আবার এটাও প্রশ্ন জাগে মনে, একজন ব্যক্তির ইচ্ছে বা আকাঙ্ক্ষা কি ইতিহাসের স্রোতকে সত্যি সত্যি নিয়ন্ত্রণ করতে পারে, নাকি শেষ পর্যন্ত পরিস্থিতি সব ঠিক করে দেয়? এই দ্বন্দ্বটা হয়তো থেকেই যাবে।